দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দেশে ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। রাজধানীতে এই কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে প্রতিশ্রুতিতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় সেই প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর। আগামী মাসে কৃষক কার্ড দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রথমে পর্যায়ে পরীক্ষামূলকভাবে সারা দেশে ৩৭,৫৬৭ জনকে মাসিক ২,৫০০ টাকা করে এই ভাতা দেওয়া হবে। চক্রমালিথা রিপোর্ট। ৬ই ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ঘোষণা দেওয়া হয়। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় ফ্যামিলি কার্ড চালু করল সরকার। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। একযোগে দেশের ১৩ জেলার ৩ সিটি কর্পোরেশন, ১ পৌরসভা ও ৯ ইউনিয়নের ১৪ ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বনানী করাইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে মোসাম্মদ পারভিন বেগম এবং বাসনার মতো ১৭ পরিবার প্রধান নারীকে এই কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী ডিজিটাল প্রযুক্তিতে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। কার্ড পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। এই কার্ডটা পেয়ে যেমন ধরেন আমার বাচ্চার খাতা কিনতে পারবো, কি কলম কিনে দিতে পারবো, কি ১ মাসের চাল ডাল এগুলো আমি কিনে অনেক সহযোগিতা করবো। লেপে টিপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দেশের প্রতি শ্রদ্ধা জানান অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনসংখ্যার নারীকে অর্থনৈতিকভাবে ক্ষমতাবান করতে চায় সরকার। বাংলাদেশে যে ৪ কোটি পরিবার রয়েছে, সেই ৪ কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী ৫ বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। কৃষক কার্ড দেওয়ার কথাও বলেন তিনি। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। প্রতিশ্রুতি পূরণে তার সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী। আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। বিএনপির নির্বাচনী সমাবেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া একটি স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেন তারেক রহমান। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে। চক্রমালিথা, চ্যানেল আই, ঢাকা। আর্থিক কষ্টে থাকা পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড থেকে পাওয়া অর্থ আশীর্বাদ হয়ে এসেছে বলে জানিয়েছে উপকারভোগীরা। উদ্বোধনের পরেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উপকারভোগীদের মোবাইলে চলে গেছে বরাদ্দ করা অর্থ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2টি স্থানে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পর উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। লাইলা নসীনের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন। 10টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ঈদের আগে টাকা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীদের অনেকে। 2.5 লাখ পাইছি, 2.5 না 2.5 লক্ষ টাকা পাইছি আমি তারেক জিয়ার অনুদান। এই দুঃসময়ে তারেক পাশে দাঁড়াইছে, এইটাই অনেক কিছু। লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। আমার অনেক উপকার আসবে এই টাকাটা। আমার 2500 টাকা আমার অনেক উপকারে আসবে। সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা ব্যয় মেটাতে এই টাকা কাজে লাগবে বলে জানান কেউ কেউ। অনেক উপকার হয়েছে আমার টেহাটা পায়, আমার সন্তান নিয়ে আমি চলতে পারবো, অভাবে সংসার যেহেতু টেহাটা পায় অনেক উপকার হয়েছে। বাচ্চাদের যেটুকু চাহিদা পূরণ এটা আমি পূরণ করতে পারি না, আর আমাদের জন্য যে এই ফ্যামিলি কার্ডটা হয়েছে অনেক উপকার হয়েছে আমাদের। টেহাটা পাইছি তো ভালো উপকার হয়েছে। ওষুধ আছে শৈলের মাঝে বাংতারা এমনি ওষুধ আনতে টেহা টোয়ার লাগিয়ে
অন্তান্য খায় তারা। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে সরকার স্বচ্ছতা নিশ্চিত করছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। সমাজ কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে তাদের কর্মী নিয়োগ দিয়ে বিভিন্ন বস্তিতে সরজমিনে গিয়ে সেই তথ্য সংগ্রহ করার মধ্যে দিয়ে যাচাই বাছাই প্রক্রিয়ার শেষে গিয়ে আমরা ফ্যামিলি কার্ডগুলো হস্তান্তর করছি। এখানে কোনো রাজনৈতিক প্রভাব নেই, এখানে কোনো দলীয় প্রভাব নেই। যারা পাওয়ার যোগ্য শুধুমাত্র তারাই পাবে, এর বাইরে কোনো সুযোগ নেই। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পে প্রথম পর্যায়ে ঢাকার ১৩ নম্বর ওয়ার্ডের ৫০৯টি পরিবার ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে ইরান যুদ্ধের ১১তম দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শীঘ্রই যুদ্ধ শেষ হবে, তবে যুদ্ধ থেকে অর্জন যথেষ্ট নয় মন্তব্য করে তিনি বলেন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC বলেছে যুদ্ধ কবে শেষ হবে তা ইরান নির্ধারণ করবে। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ ৩ ধরনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে IRGC। শিহাব খান, দিগন্ত রিপোর্ট। ইরানে হামলার মাত্রা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে ইরান। সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে রাষ্ট্রীয় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানের হামলায় বাহরাইনের রাজধানী মানামায় 1 জন নিহত হয়েছেন এবং ইসরায়েলের মধ্য অঞ্চলে 2 জন নিহত হয়েছেন। রাতভর তেহরানে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় শহরের রিসালাত স্কোয়ারের কাছে অন্তত 40 জন নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় 500 জন পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় তবে দেশটিকে আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হামলা করা হবে। সংবাদ মাধ্যম CBS নিউজকে ট্রাম্প বলেছেন তার প্রশাসন হরমুজ প্রণালী দখল নেওয়ার পরিকল্পনা করেছে। ট্রাম্প আরও বলেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হতে যাচ্ছে। ইরানে হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সমর্থনে দেশজুড়ে সমাবেশ করেছে ইরানিরা। যুদ্ধের 11তম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে 1300-র বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে 500-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইরান ও হিজবুল্লাহর হামলায় 7 মার্কিন সেনাসহ 28 জন ইসরায়েলি মারা গেছেন। শিহাব খান, দিগন্ত, চ্যানেল আই। পেট্রোল ও অকটেন বাংলাদেশে উৎপাদন হয়, চাহিদার তুলনায় যথেষ্ট মজুদও আছে, তবুও কেন সংকট? আজও জ্বালানি তেলের অভাবে অনেক পাম্প বন্ধ। ইরান যুদ্ধের কারণে উদ্বিগ্ন হয়ে মানুষ বেশি কিনছে দাবি করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন ঈদ যাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। ভারত সহ বিকল্প অন্য কোনো দেশ থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। গত অর্থবছর দেশে পেট্রোলের মোট চাহিদা ও বিক্রি ছিল 4,62,000 মেট্রিক টন, যার পুরোটাই দেশে উৎপাদিত হয়েছে। বর্তমানে দেশে যথেষ্ট মজুদ থাকার পরও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ কম অভিযোগ এনে ফিলিং স্টেশন বন্ধ রাখছেন অনেকে। সংকট না থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উদ্বেগ উৎকণ্ঠা থেকে বেশি তেল নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য, কিন্তু আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের, অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। ভারত থেকে নিয়মিত যে ডিজেল আমদানি করা হয় তার পরিমাণ বাড়ানোর উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। বলেন মধ্যপ্রাচ্য ছাড়াও বিকল্প উপায়ে তেল আনার চেষ্টা চলছে। মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে।
বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের জ্বালানি খাত উন্নয়নে পাশে থাকার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। We are discussing which way we can work together to overcome these challenges. Yes, we are exploring way. There is some specific request, so we can see how to work together. কূটনীতিকদের জন্য জ্বালানি তেলের সীমা তুলে দেওয়া হচ্ছে, আর রাইড শেয়ারিং এর কাজে নিয়োজিত মোটরসাইকেলের জন্য 2 লিটার থেকে বাড়িয়ে 5 লিটার তেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। যাওয়া যাক অন্যান্য সংবাদে। নয়াদিল্লিকে ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পরিচালনায় কৌশলগত বাস্তববাদ এবং কূটনৈতিক সংযমের সমন্বয় ঘটানোর তাগিদ দিয়েছেন হর্ষবর্ধন শ্রীংলা। বাংলাদেশে যাতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শত্রুতামূলক পরিকল্পনার সহযোগী না হয় সে পরামর্শ দিয়েছেন ঢাকায় দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই হাইকমিশনার। এক কলামে তিনি লিখেছেন, বাংলাদেশের নতুন সরকার যদি ভারতের নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় আন্তরিক হয় তাহলে ভারতের পক্ষ থেকেও সহযোগিতা ও সমর্থনের হাত বাড়ানো স্বাভাবিক হবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ঢাকায় নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর আস্থা অনাস্থার দোলাচলে থাকা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কলম ধরলেন সমসাময়িক ভারতীয় কূটনীতির অন্যতম মুখ হর্ষবর্ধন শ্রীংলা। ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব সামলে যাওয়া ভারতের সাবেক পররাষ্ট্র সচিব দুই দেশের সম্পর্কের গতিপথ নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায়। ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায় প্রবন্ধে বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে শ্রীংলা দেখছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবে। তার মতে বাংলাদেশের নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণ ঢাকা নয়াদিল্লির সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা তৈরি করেছে। বিএনপির আগের শাসনামলে ভারত সম্পর্কে বাংলাদেশের অবস্থান স্মরণ করে হর্ষবর্ধন শ্রীংলা লিখেছেন, পরিবর্তিত আঞ্চলিক বাস্তব পরিস্থিতি অনেক সময় ইতিহাসের বিপ্রতীপ পথ তৈরি করে দেয়। সময়ের ব্যবধানে বিশ্ব রাজনীতিতে ভারতের বড় হয়ে ওঠা এবং বাংলাদেশের অর্থনৈতিক চাপকে পাশে রেখে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতা অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। বিজেপির সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা মনে করেন, অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে ভারতের সহযোগী হওয়া বাংলাদেশের নতুন সরকারের নীতি নির্ধারকদের কাছে বিচক্ষণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। হর্ষবর্ধন শ্রীংলা আন্তঃসীমান্ত নিরাপত্তা সহযোগিতা, মৌলবাদ বিরোধী প্রচেষ্টা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগের ধারাবাহিকতার গুরুত্ব তুলে ধরেছেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। নানা ব্যতিক্রম আর চমক নিয়ে 12ই মার্চ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। চিফ হুইপ নুরুল ইসলাম চ্যানেল আইকে জানিয়েছেন, জাতীয় সংসদকে স্বচ্ছ ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন সরকারি দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদকে রাষ্ট্রের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করাই চ্যালেঞ্জ বলে জানান তিনি। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সংসদে বিরোধী দলকে সমান সুযোগ দেওয়া হবে। আক্তার হোসেনের রিপোর্ট। অনেক ত্যাগ আর দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে প্রায় 1.5 যুগ পর কার্যকর সংসদীয় চর্চার দ্বারপ্রান্তে বাংলাদেশ। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে জনমানুষের প্রত্যাশা অনেক। জনপ্রত্যাশাকে সামনে রেখে কার্যকর ও জবাবদিহিমূলক সংসদীয় চর্চার অঙ্গীকারের কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম। রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সেটা আমরা প্রত্যাশা করি। 15 বছরের মানুষের যে ক্ষুধা বা 17 বছর ধরে মানুষ যে ভোট দিতে পারে না বা সেই যে গণতন্ত্রের যে অপমৃত্যু ঘটনা হয়েছে, সেখান থেকে মানুষের যে মুক্তি পেয়েছে, গণতন্ত্র যে একটা সঠিক ধারায় আসার চেষ্টা করছে, এই জন্য মানুষের মধ্যে উদ্দীপনা আছে। আমরা চেষ্টা করব সেটাকে রিয়েলি বাস্তবায়ন করার জন্য। চিফ হুইপ জানান, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও রীতিনীতি শেখাতে ইতিমধ্যেই দলীয় এমপিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা গ্রুম আপ করার চেষ্টা করছি আমাদের সকল সদস্যদের। সংসদে একটা ভাষা আছে, ভোকাবুলারি আছে, সংসদে ডিবেটটা কেমন করে হয়। এই জন্য আমি সকলকে বলেছি বা সকলকে বলবো যে তারা যেন লাইব্রেরিতে যান, তারা যেন অনেকগুলো ডিবেট দেখেন, ডিবেট পড়েন, তাতে তাদের সুবিধা হবে জানার জন্য। এবং সংসদে একজন রিয়েল পার্লামেন্টারি হওয়ার জন্য যা করা দরকার, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, তারা সেই প্রস্তুতি নেবেন বলে প্রত্যাশা করি। কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা তাদের। আমরা তো প্রত্যাশাই করি বিরোধী দল পার্টিসিপেট করুক, আমরা প্রত্যাশা করি বিরোধী দল এখানে বিতর্কে অংশ নিক, বিতর্ক করুক, জাতীয় সমস্যা নিয়ে তর্ক তৈরি হোক, আমার বিতর্ক হোক, আলোচনা হোক। এটা না যত বেশি হবে তত বেশি
ভালো হবে। এবার 219 জন অর্থাৎ 2/3 বেশি সংসদ সদস্যই নতুন, যারা প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন। প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদীয় ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকেই স্পিকার নিয়োগ করার কথা জানান চিফ হুইপ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এদিকে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ জামায়াতের এমপিরা বয়কট করবেন কিনা এ বিষয়ে 11 মার্চ তাদের সংসদীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াতের আমিরের পররাষ্ট্র উপদেষ্টা ও ঢাকা 14 আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাশেম জানিয়েছেন, তবে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় তার অংশ নেবেন তারা, যেখানে জুলাই সনদ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণভোট প্রাধান্য পাবে। করোনার পাত্র হয়ে ডেপুটি স্পিকারের পদে বিরোধী দল নেবে না বলেও জানান তিনি। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদের এমপি ও মন্ত্রিপরিষদের শপথের পর এখন আলোচনায় 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন নিয়ে। প্রথম অধিবেশনে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামের কর্মসূচি কী হবে সেটিও রয়েছে আলোচনায়। বিরোধী দল স্পষ্ট করে বলছে, সংসদীয় কার্যক্রমে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চায় তারা। বিশেষ করে জুলাই বিপ্লবের স্পিরিটি রক্ষা এবং দেশের চলমান অস্থিরতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী জামাত। সবচেয়ে বেশি নিঃসন্দেহে প্রাধান্য পাবে জুলাই সনদ। এটা আমাদের প্রথম দাবি, এটা আমাদের মুখ্য দাবি। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় কনসার্ন এই মুহূর্তে। জ্বালানি পরিস্থিতি, দ্রব্যমূল্য, সামনে ঈদ আসছে, মসজিদ, ইমাম, মুয়াজ্জিনদের ভাতা, বিভিন্ন বিষয় আছে। বিরোধী দলের সিদ্ধান্ত হচ্ছে আমরা একটি গঠনমূলক বিরোধী দল হব। আমাদের সর্বোচ্চ পার্টিসিপেশনের জায়গা থাকবে সংসদে। ডেপুটি স্পিকার পদের বিষয়ে কোনো আপোষ বা করোনা গ্রহণ না করার বিষয়টিও সাফ জানিয়ে দিয়েছে জামাত। জুলাই সনদে অনুযায়ী এটা বিরোধী দলের রাইট, এটা অধিকার। সুতরাং এটা এমনভাবে দেখানো হচ্ছে যে এটা একটি অনুদানের মতো। এই জন্য আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত এই যে জুলাই সনদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। রাষ্ট্রপতির ভাষণ বয়কটের বিষয়েও সিদ্ধান্ত নেবে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা 11 তারিখ সকাল 10টায় সকল বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকে নিয়ে একটি সভা আয়োজন করেছেন। সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমরা পরবর্তীতে কি করতে যাচ্ছি। আমাদের সামনে 3টা জিনিস আছে। একটা হচ্ছে কি রাষ্ট্রপতির ভাষণ, সেখানে আমাদের পদক্ষেপ কি হবে। সংবিধানের দোহাই দিয়ে বা মেজরিটির জোরে জনমত উপেক্ষার ফল ভালো হবে না বলেও জানান তিনি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে, সেখানে আলোচনা শেষে সংবিধান সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত হবে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার আলোচনা ও দোয়া মাহফিলে তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ বিএনপি। যারা সমালোচনা করছেন তারা নির্বাচনের পর সনদে সই করেছেন। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা শব্দকে, অক্ষরকে আমরা ধারণ করি এবং আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি, জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা সেটা বাস্তবায়ন করব। গণভোট সেটা আইনের ভোট, সাংবিধানিক ক্ষমতার বাইরে। তো আইনের ভিত্তিতে যে ভোট তার মর্যাদা হচ্ছে সাংবিধানিক ভোটের পরে। সুতরাং আগে সংসদে আসেন, তারপর আইনের ভিত্তিতে যে গণভোটের ম্যান্ডেট হয়েছে সেটার মূল্যায়ন আমরা করব, সম্মান করব। কিন্তু যতটুকু রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে। ভোটের নজর এবার বগুড়া 6 আসনের উপনির্বাচনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে উপনির্বাচনের প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অন্যদিকে 12 ফেব্রুয়ারির ভোটে অংশ নেওয়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল এবারও লড়াইয়ে। বিএনপির অভিযোগ, উপনির্বাচনেও বেহেস্তের টিকিট এবং কালো টাকার লোভ দেখাচ্ছে জামায়াত। অভিযোগ প্রত্যাখ্যান করে জামায়াত বলেছে, ভোটে 9-6 হলে বগুড়া হবে মাগুরা। আলী আসগরের ভিডিও চিত্রে সোমা ইসলামের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হিসেবে বিএনপির রাজনীতির এক আতুরঘর বগুড়া, যেখানে নির্বাচনী আসন 7টি। 12 ফেব্রুয়ারির নির্বাচনে 7-7 পেয়েছে বিএনপি। 17 বছর বঞ্চনার দীর্ঘশ্বাস থাকলেও এখন আশাবাদী পলিটিক্যাল পাওয়ার হাউস এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার, প্রাচীন সভ্যতার জনপদ বগুড়ার মানুষ।
তাদের একাংশের সামনে অবশ্য আবার আরেকটি ভোট। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া ৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন ৯ এপ্রিল। এখন তো চাঁদাবাজ নাই। ১ নম্বর সমস্যা যানজট, গ্যাসের লাইন এলা হাবি যাবি, এলা থাকে লাগবে, গ্যাস গোসের লাইন আশেপাশে আছে, ওগুলো ঠিক করা লাগবে, যেন আগুন টাগুন না লাগে। সর্বসা আমি মনে করি আপনার ওই বনানী একটা ওভারব্রিজ খুবই উত্তম দরকার। গাড়ি লাগবে ১.৫ লাখ, গাড়ি হয়ে আছে ৩ লাখ। এগুলো লোকের যদি কলকারখানা কর্মসংস্থান করে দেয় তাহলে আমাদের অনেক উন্নয়ন হবে। বগুড়া ৬-এর ভোটার সংখ্যা ৪,৫৪,০০০। উপনির্বাচন গুরুত্ব পাচ্ছে দুই কারণে। একে তো প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন হিসেবে এর গ্ল্যামার, অন্যদিকে জেলা শহরের প্রাণকেন্দ্র হিসাবে এর বাণিজ্যিক গুরুত্ব এবং রাজনৈতিক প্রভাব। নির্বাচনে প্রধান প্রতিপক্ষ বিএনপি এবং জামাত। বিএনপির প্রার্থী পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলছেন, ক্ষমতার দম্ভে বগুড়া কখনো গোপালগঞ্জ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে আমি নির্বাচন করছি, কাজে এই জিনিসটা আমার মাথায় আছে যে আমাকে জনগণের খাদেম সেবক হিসেবে কাজ করতে হবে। 16 বছর আপনি যদি দেখেন বগুড়ার আর ডেভেলপমেন্ট কোনো ওয়ার্ক নাই। বগুড়ার মানুষের চাকরি হয়নি শুধু বগুড়ার নাম থাকার কারণে, বগুড়ার মানুষের প্রমোশন হয়নি শুধু বগুড়ার নাম থাকার কারণে। বগুড়া গোপালগঞ্জ হোক সেটা আমরা চাই না, আমরা আমাদের হিস্সাটা চাই। এর আগে যেমন অনেকে বলেছে যে আমরা জান্নাত পাবেন কিংবা ভেস্ত পাবেন, আমরা বলেছি জান্নাত এবং ভেস্ত দেওয়ার মানে একমাত্র মহান রাব্বুল আলামিন, এটা আমাদের দেওয়া সম্ভব। তবে আমরা আপনাদের উন্নয়ন দেব। কোনো জায়গায় এখন পর্যন্ত কেউ জান্নাতের টিকিট জামাত দিয়েছে এরকম প্রমাণ করতে পারে, এটা কিন্তু বাজারের কথা। এই কথাগুলো অপপ্রচার জামাতের বিরুদ্ধে চিরদিনই আছে, এইগুলো থাকবে, এগুলোকে জনগণ খুব আমলে নেয় না। অপরদিকে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তারেক রহমানের কাছে প্রায় ৯৬,০০০ ভোট পেয়ে পরাজিত হলেও উপনির্বাচনের লড়াইয়ে জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। তার দাবি প্রশাসন এবং পুলিশ বিএনপির পক্ষে। বাংলাদেশে কিন্তু এই ইঞ্জিনিয়ারিং করতে যে বিএনপি সরকার একবার ব্যাখ্যাতে পড়েছিল মাগুরা। তো আমার মন বলে যে বগুড়াটা নতুন করে মাগুরা হওয়ার মানে সম্ভাবনা খুব ক্ষীণ। ওই রকম যদি করে এর খেসারত তাদেরকে দিতে হবে। বগুড়া যেন একটা খুনের নগরীতে পরিণত হয়েছে। এই 10-12 দিনের মধ্যে 5 জন খুনের ঘটনা ঘটছে। তা আমার প্রথম মানে গুরুত্ব থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা। একটি পৌরসভা এবং 12টি ইউনিয়ন নিয়ে বগুড়া 6-এর সদর নির্বাচনী আসন। সোমা ইসলাম, চ্যানেল আই, বগুড়া। আগামী 16ই মার্চ দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে আগামী 4 বছর 20,000 কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হবে। শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সাধারণ মানুষ, যুবক এবং শ্রমিকদের সম্পৃক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দিনাজপুরের কাহারোলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই জাতীয় কর্মসূচি খাল খনন উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আগামী 16 তারিখে। উনি করবেন দিনাজপুরে, আর বাকি 54 জেলাতে আমরা ওই জেলার যারা মাননীয় মন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য আছেন, প্রশাসনের লোক আছেন, তারা সহ একই দিনে আমরা সারা দেশের 54টি জেলায় খাল খননের উদ্বোধন হবে এবং এটা আগামী টানা 4 বছর কন্টিনিউ চলতে থাকবে। 20,000 কিলোমিটার খাল খনন হবে। পানি উন্নয়ন, পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার কল্যাণ ও সমবায় মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল, সলিমপুর ও আলীনগরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়েছে। ডিআইজির খুলশী কার্যালয়ের যৌথ সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 2টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে। কোথাকার কোন ইয়াসিন আর জলিল মেম্বার কিভাবে কার মদতে বছরের পর বছর এখানে আধিপত্য বিস্তার করে আছে তা রীতিমতো আমাদের সবার জন্য উৎকণ্ঠার বিষয়। আমাদের সকলকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বের করতে হবে কারা এর পিছনে রয়েছে। চ্যানেল আয়ের পর্দায় আসছে দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোক গানের বিশেষ অনুষ্ঠান আই ফোক ফিভার।
অনুষ্ঠানে বিশেষ একটি পর্বে অংশ নেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ সময় পর চ্যানেল আই স্টুডিওতে লাইভ গান পরিবেশন করে নিজের আনন্দ অনুভূতি ব্যক্ত করেন বরেণ্য এই শিল্পী। লাইলা নওশিনের রিপোর্ট। সেই কোকিল কণ্ঠ, সুরের সেই একই মূর্ছনা, যে সুর ঢেউ খেলে যায় বাংলার বিস্তৃত ফসলের মাঠে, নদীর বুকে পাখির কণ্ঠে আর লক্ষ কোটি মানুষের গুনগুন গানে। তিনিই তো সুরের পাখি, কোকিল কণ্ঠী কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। ফোক সঙ্গীত নিয়ে চ্যানেল আই এর নতুন শো আই ফোক ফিভারে এসে সুরের বন্যায় ভাসিয়ে দিলেন পুরো চ্যানেল আই স্টুডিও। গান গেয়ে উচ্ছ্বসিত বলে জানান গুণী এই সঙ্গীত শিল্পী। পল্লীগীতি, লোকসঙ্গীত তো আমাদের প্রাণ, আমাদের দেশের আসল মাটির গান এবং আমাদের সবার প্রাণের গান। তো এই গান গাইতে সবসময়ই খুব ভালো লাগে। বিভিন্ন ছায়াছবিতে পল্লী গান গেয়েছি, কিন্তু এইরকমভাবে মানে একটা অনুষ্ঠানে একসঙ্গে এতগুলো ফোক গান গাওয়া আমার কখনোই হয়নি। এটা খুব ভালো লাগছে এই কারণে যে আমি এরকম একটা সুযোগ পেয়েছি। শিল্পী জানালেন দেশাত্মবোধক গান গাওয়ার আকুলতার কথাও। নতুন দেশাত্মবোধক গান খুব একটা শুনছি না, তবে হলে খুব ভালো লাগবে। আর আমার কাছে যদি কেউ আসে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য, আমি তো সানন্দে রাজি হয়ে যাব। দেশাত্মবোধক গানের প্রতি আমার সবসময় একটা দুর্বলতা ছিল এবং আছে। মোট 23টি পর্বে আই ফোক ফিভার প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়। অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, কনক চাপা, আলিয়া বয়াতি, খুরশিদ আলম, সালমা, ঝিলিক সহ 23 জন সঙ্গীত শিল্পী। আই ফোক ফিভারের পরিকল্পনা করেছেন জাহাঙ্গীর সাইদ, আর পরিচালনায় ইফতেখার মনিম। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে অমর 21শে বইমেলা 2026। ভিন্নধর্মী সব ক্যাটাগরিতে প্রতিদিনই নতুন বই আসছে বইমেলায়। পাঠকের ভিড় কম থাকলেও মানসম্পন্ন বই প্রকাশে পিছিয়ে নেই প্রকাশনীগুলো। সুলতানা হিমুর রিপোর্ট। অমর 21শে বইমেলার 16তম দিনে এসেছে 146টি নতুন বই। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সময় প্রকাশনে এসেছে আমার সন্তান আমার স্বপ্ন বই। মেরিনা ইয়াসমিন সম্পাদিত এই বইয়ে পারিবারিক শিক্ষা ও সম্প্রীতির গল্প উঠে এসেছে। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। যারা মা বাবা তাদের জন্য এই বইটা আসলে খুবই একটা ভালো বই। এবং আরেকটা বইও আছে প্রিয় বন্ধু আমার। এই যে বন্ধুত্ব বাংলাদেশে এখন আমাদের এই সমাজের যে সমাজ ব্যবস্থা, তাতে কিন্তু আসল বন্ধু চেনা খুব কঠিন, বন্ধু পাওয়াও খুব কঠিন। বহুমাত্রিক বাংলাদেশের স্লোগানে এবারের বইমেলা অন্যান্য বারের মতো না জমলেও কবি লেখকরা প্রত্যাশা করছেন শুভ দিনের। এবার জন্য একটু প্রথা বিরোধী হয়েছে, কিন্তু এই প্রথা বিরোধী যুক্তিযুক্ত এবং মানসম্পন্ন হয়নি। সুতরাং তারপরেও প্রাণের একটি মেলা। আমি লেখক হিসাবে বলবো আমি হতাশ নই, কারণ লেখা উচিত। বইও যেহেতু বই মেলা, 21শে বই মেলা আমাদের প্রাণের মেলা, তো এই মেলাতে পার্টিসিপেট করাটাই আসল। প্রায় 15টি ক্যাটাগরিতে মেলায় এবার নতুন বইয়ের সংখ্যা 1000-এর বেশি। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, রোগীদের দুর্ভোগ কমাতে লিফট ছাড়াই স্বল্প পরিসরে চালু হবে পিরোজপুর 250 শয্যার জেলা হাসপাতাল। চলতি বছরের এপ্রিল অথবা মে মাসের মাঝামাঝি হাসপাতালের 4টি ফ্লোর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলা 11:30টায় পিরোজপুর জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, চিকিৎসক স্বল্পতা বাংলাদেশের প্রতিটি হাসপাতালে রয়েছে। তারপরও আগামী 2 মাসের মধ্যে প্রয়োজন বিবেচনায় চিকিৎসক নিয়োগ ছাড়াও যেসব যন্ত্রপাতির সমস্যা রয়েছে তা স্থানান্তর করা হবে। আমরা এই সবগুলি বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেছি এবং আপনারা শীঘ্রই আগামী 2 মাসের মধ্যে দেখবেন যে প্রতিটা ক্ষেত্রেই এখানে ব্যবস্থা যেগুলি নেওয়া হয়েছে। আমাদের ডাক্তারের স্বল্পতা এটা আসলে বাংলাদেশের প্রতিটি হসপিটালে আছে। তারপর আমরা প্রায়োরিটি বেসিস আমরা কিছু ডাক্তারের সাহেবদের নিয়োগের ব্যবস্থা নিচ্ছি এবং যন্ত্রপাতি যেগুলি সমস্যা আছে সেগুলো দ্রুত রিপ্লেস করা হবে
ইনশাআল্লাহ আগামী 2 মাসের মধ্যে সবকিছু একটা আগের চেয়ে আপনারা বেটার সার্ভিস পাবেন। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ প্রকল্পটি আগামী একনেকে এগিয়ে নেওয়া হবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মুছাপুরে সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কর্মসূচি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। পানি সম্পদ মন্ত্রী বলেন, মুছাপুরের এই সমস্যাটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2003 সালে চিহ্নিত করে প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। এবং এটা এক পর্যায়ে যখন ভেঙে যায় তখন আমাদের পুরা এই বৃহত্তর নোয়াখালী আমরা এই বর্ষা, বন্যা, ঢলের পানির আক্রমণের শিকার হই। সুতরাং ওনার সেই দৃষ্টিতে আমি আবারও গতকালকে নিয়েছিলাম এবং তিনি সম্পূর্ণভাবে অভিহিত আছেন এবং তিনি আমাকে সরেজমিনে এটা দেখার জন্য এবং ওনাকে গিয়ে রিপোর্ট করার জন্য উনি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেটি আমার সঙ্গে আলোচনা করে বা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ দিবেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র মাহে রমজান এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পবিত্র কোরআনে হাফেজদের মাঝে আল কোরআন ও জায়নামাজ বিতরণ করেছে দিয়ামনি ই কমিউনিকেশনস। দুপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই আয়োজনে অসহায়দের মাঝে সেলাই মেশিন দেয় প্রতিষ্ঠানটি। নারী দিবস উপলক্ষে প্রদান করা হয় স্বপ্নজয়ী সম্মাননা 2026। সঙ্গীত শিল্পী রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, রায়াস গ্রুপের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শুভ ও দিয়ামনি ই কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব এ সময় উপস্থিত ছিলেন। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তায় একদিনের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম $120 থেকে 10% কমে ব্যারেল প্রতি $88.92 নেমে এসেছে। ইরান তেল না দেওয়ার হুঁশিয়ারির পর ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী যেন তারা অবরুদ্ধ না করে। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 148 পয়েন্ট বেড়ে 5289 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 389টি কোম্পানির 593 কোটি 73 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 177 কোটি 68 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 339টির, কমেছে 13টির এবং অপরিবর্তিত রয়েছে 37টি কোম্পানির শেয়ারের দাম। মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সভাপতি সহ অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, রায়পুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসেন, বিএনপি কর্মী খায়রুল ইসলাম এবং রাসেল হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন সেপু ইউনিয়ন পরিষদে প্রবেশ করতে পারছিলেন না। তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিএনপি নেতা সারকিদুল ইসলাম। এক পর্যায়ে বিএনপির এক পক্ষ আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন সেপুকে নিয়ে ইউনিয়ন পরিষদ দখলের চেষ্টা করলে প্যানেল চেয়ারম্যান সারকিদুল ইসলাম তার সমর্থকদের নিয়ে পরিষদের সামনে এলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।